কাবিল এবং তার মাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিল আরাধা। অন্যদিকে আরাধাকে কথা দিল তার বাবাকে ফিরিয়ে দেবে পরশুরাম। হ্যাপি ভার্স 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো তটিনী কর্ণ চ্যাটার্জিকে বলছে, আমার কিন্তু পুরো টাকাটাই ক্যাশ চাই, আমি কিন্তু ক্যাশই নিব, ব্যাংকে আমি নিতে পারবো না। তখন কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ আমি ক্যাশই দেবো, একদম সলিড ক্যাশ, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি ক্যাশ পুরোটাই পাবে। তখন তটিনী বলে থ্যাংক ইউ। এরপর মহিতেশ বাবুকে তটিনী বলে ওনাকে নিয়ে ভেতরে যান। কর্ণ চ্যাটার্জি এবং মহিতেশ বাবু অনেক খুশি হয়ে যায়। তটিনী তখন বাইরে এসে বলরামকে বলে, তা কত দিবে বলল? তখন তটিনী বলে 50 কোটি টাকা। ও তো জানে না 50টা জুতোর বাড়ি পড়বে। আপনি শুধু আপনার বন্ধুকে বলে দিন এবার শকুনির পাশাও কাজ করবে না, কেমন চাল হচ্ছে। এটা বলে দুজনে অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখা যায় কাবিল এবং তার মা আরাধার বাড়িতে চলে এসেছে আরাধাকে ফিরিয়ে নেওয়ার জন্য। তখন সামনে আসে ভূমিকা এসে বলে, আপনারা এখানে কেন এসেছেন? কাবিলের মা বলে, আপনি কিন্তু আমাকে অত্যন্ত অপমান করছেন, এ কথাতে আমি অপমানিত বোধ করছি। কাবিল তখন বলে, আপনার এই প্রশ্নটা শুনে আমার অনেক খারাপ লাগছে। আচ্ছা আরাধা এই প্রশ্নের উত্তর দিচ্ছে না কেন সেটাই তো বুঝতে পারছি না। কাবিলের মা তখন ত্রিপুণা দেবীকে বলে, আচ্ছা ত্রিপুণা দেবী, কাবিল কিন্তু আপনাদের বাড়ির জামাই, তা সত্ত্বেও ওর সাথে কেন এরকম ব্যবহার করা হচ্ছে? এটা তো আমরা এক্সপেক্ট করিনি। আমি এক্সপেক্ট করেছি আপনাদের জামাই এবং আমাদের ভালো মতো বসাবেন, চা কফি অফার করবেন, তারপর না হয় আলোচনা করব। যা শুনে ত্রিপুণা বলে, মাফ করবেন, আমাদের ভুল হয়ে গিয়েছে। ভূমিকা তখন বলে, না তুমি কোনো ভুল করেনি, এবারে মামুনি হচ্ছে বড় বউ, উনি সিদ্ধান্ত নিবে যে ওনাদেরকে সমাধান করে বসানো হবে কিনা। যা শুনে কাবিলের মা অনেক রাগান্বিত হয়ে যায়, বলছে আপনি কিন্তু এবার লিমিট ছাড়িয়ে যাচ্ছেন। ভূমিকা বলে, মাত্রা ছাড়ানোর উপায় কি দেখেছেন? মাত্রা তো সেদিনই ছাড়িয়ে গিয়েছেন যেদিন আপনার ছেলে রেস্টুরেন্টে ওই অপমানের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য উন্মাদ হয়ে একজন শিশু লাট্টুকে কিডন্যাপ করেছে। প্রাচী তখন বলে, এটা ক্রিমিনালরা করে, নিউজ পেপারে দেখেছি, কিন্তু এটা আমাদের পরিবারের সাথে হবে কখনো ভাবিনি। প্রার্থনা তখন বলে, প্রাচী তুই এভাবে কেন কথা বলছিস? আমরা মানি আর না মানি কাবিল কিন্তু এবারই জামাই। আর আরাধা তুই কেন কথা বলছিস না? তুই কেন চুপ করে আছিস? তটিনীর মা তখন বলে, আমরা গুরুজন থাকতেও কি কথা বলবে? যা বলার আমরাই কথা বলবো। আচ্ছা দেখুন আপনারা কিছু মনে করবেন না, আপনাদের এখানে বসে চা কফি কিছু অফার করতে পারলাম না, কারণ আমাদের বাড়ি মেয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে। কাবিল তখন বলে, কি সিদ্ধান্তের কথা বলছেন আপনি? আরাধা তখন কাছে গিয়ে বলে, সবটা জেনেও তুমি না জানার ভান করছো? তুমি তো জানো আমার লয়ারের সাথে কথা হয়েছে, আমি তোমাকে ডিভোর্স দিব, আর আমি চাই ডিভোর্সটা মিউচুয়ালি হয়ে যাক, নইলে অনেক কাদা ছড়াছড়ি হবে। কবির তখন বলে, আরাধা তুমি কি বলছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, তাহলে তুমি আমাকে কেন ডিভোর্স দিতে চাচ্ছ? আমি হাত জোর করছি। তখন কাবিলের মা বলে, একদম হাত জোর করবি না, চ্যাটার্জি বাড়ি কেউ কখনো না হাত জোর করে না। ভূমিকা তখন বলে, মুখার্জি বাড়ি কেউ না কারো কাছে নত হয় না, বুঝতে পেরেছেন? আপনার ছেলের ভালোবাসা পাগনামিতে আলাদা যে ড্রেসগুলো নিয়েছে না, সেগুলো আগুনের উপর দিয়ে পা দিয়ে হাঁটার মতো, তাতে ও পড়েছে, ওর মনও পড়েছে, ওর মুখও পড়েছে, বুঝতে পেরেছেন? কাবিলের মা তখন বলে, দীপালি দিবি, উনি কিন্তু আমাকে বারবার অপমান করছে, আমি কিন্তু আপনার সাথে কথা বলছি, ওনার সঙ্গে নয়, আমি আরাধার বাবার সঙ্গে কথা বলতে চাই। তখন দীপালি বলে, আরাধার বাবা নিখোঁজ। ভূমিকা তখন বলে, আপনি নিশ্চিত? আপনি সেটা ভালো করে আগে থেকেই জানেন, প্লিজ নাটক করবেন না। কাবিলের মা তখন বলে, ত্রিপুণা দেবী আপনার মেয়েকে বোঝান, সামলান আপনার মেয়েকে, না হলে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে। আরাধা তখন বলে, আপনি কি তাহলে আপনার স্বামীর জীবনটা নষ্ট করেছেন? আপনি তো আপনার স্বামীর সঙ্গে সারা জীবন সংসার করেছেন, কারণ আপনি জানতেন আপনার স্বামী অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত, আপনিও তাকে ঘৃণা করতেন। একই স্কুলে আপনি প্রিন্সিপালের ম্যাম ছিলেন এবং উনি স্কুলের মালিক ছিল, স্কুলের গভর্নিং বডিতে ছিলেন, তা সত্ত্বেও আপনি ওনার ঘরে যাননি, চৌকাঠ পারেননি, আপনি আপনার ছেলেকে ফেলে চলে গিয়েছেন, সে তো আপনার কাছে মাতৃস্নেহ পায়নি, তাহলে আপনি কি করে বলছেন আমাকে কাবিলের সঙ্গে সংসার করতে? আমরা না, আমরাই হয়, আপনি হয় না, বুঝতে পেরেছেন? এরপর কবি তেরে আসে আদার দিকে, সামনে বাধা হয়ে দাঁড়ায় দীপালি, বলছে এভাবে একদম তেরে আসবে না, বুঝতে পেরেছ? আমার পরিবারের মেয়েদিকে তেরে আসবে না, নিজের ব্যাপারটা ঠিক করো। আমার পরিবারের মেয়ে যখন ডিসাইড করে নিয়েছে তোমাকে ডিভোর্স দিবে, তখন তোমাকে ডিভোর্স দিবে, বুঝতে পেরেছ? আমরা চাই আমাদের বাড়ির মেয়ে সুখে থাক। ভূমিকা তখন বলে, মা সুখে নয় স্বস্তিতে থাক, ও নিজের চোখে দেখেছে তোমার বাবার দুষ্কর্মগুলো, যার জন্য ওর বাবা নিখোঁজ, কোনো দিনও তোমাদের ক্ষমা করবে না, বুঝতে পেরেছ? ও তোমাদের বাড়িতে কখনোই ফিরবে না। ত্রিপুণা দেবী তখন আরাধাকে বলে, মা শেষবারের মতো হলো তুই একবার ভেবে নে, সম্পর্ক চুকে গেল তো চুকিয়ে যায়। আরাধা তখন বলে, দেখো মাম্মি,
সম্পর্ক সেদিনই চুকে গিয়েছে যেদিন আমার শাশুড়ি মা ওই বাড়িতে প্রবেশ করেছে। তখন কাবিলের মা বলে, মানে? আরাধা বলে, আপনি যেদিন ওই বাড়িতে প্রবেশ করেছেন সেদিন থেকে ওদের আরো সাহস বেড়ে গিয়েছে। আপনার স্বামী তো হসপিটালে ভর্তি, মিথ্যে রোগের বাহানা করে পুলিশের জেরা থেকে বাঁচানোর জন্য হসপিটালে ভর্তি হয়েছে। আপনার লজ্জা করছে না? আপনার মনে হচ্ছে না যে এটা ঠিক হচ্ছে না? যা শুনে তার শাশুড়ি মা রাগান্বিত হয়ে বলে, তুমি কিন্তু এবার তোমার স্পর্ধার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। তুমি ভুলে যাও না তুমি কার সাথে কথা বলছো। আলাদা তখন বলে, আমি ভুলিনি মা, আমি ভুলিনি আমি কার সাথে কথা বলছি। আমি যেই মানুষটার সাথে কথা বলছি, যাকে নিয়ে আমি আগে অহংকার করতাম, আজ তাকে দেখে আমার ঘৃণা হচ্ছে। যা শুনে কাবিল বলে, আরাধা, তুমি আমার মায়ের সঙ্গে ভদ্রভাবে কথা বলো। ওনার সাথে এভাবে কথা বলে কিন্তু ফল ভালো হবে না। তখন ভূমিকা বলে, কি করবে, গায়ে হাত তুলবে? অবশ্য তোমাদের বাড়ি এটা অভ্যাস রয়েছে, তোমাদের তো অনেক পাওয়ার, তাই না? কাবিলের মা তখন বলে, দেখুন আপনারা কেন আমাদের সঙ্গে এরূপ ব্যবহার করছেন? ভূমিকা তখন বলে, তাহলে এর থেকে ভালো আশা করেন কিভাবে? আচ্ছা, আপনি মুখার্জি পরিবার দাঁড়িয়ে আছেন, প্রাচীর যা ওনাদের জন্য চা কফির ব্যবস্থা কর। কারণ মুখার্জি বাড়িতে কেউ যদি কিছু চায় সেটা আবার না পেয়ে ফেলে না। যা শুনে কাবিলের মা রাগান্বিত হয়ে যায়, বলছে, আপনি কিন্তু বারবার আমাকে ইনসাল্ট করছেন। কাবিল তখন বলে, না, উনি ঠিকই বলেছেন। কেউ যদি সত্যি কিছু চায় তাহলে তো না পেয়ে ফিরে না। তাহলে আজকে আমি আলাদা কিনে বাড়ি ফিরবো। প্রার্থনা তখন বলে, কাবিল একদম ঠিক বলেছে। জেনবা, তুমি কথা বলছো না কেন? দাদা, তোকে বলছি, তুই তোর শ্বশুরবাড়ি ফিরে যা। মেয়েদের স্বামীর ঘরে কিন্তু আসল ঘর হয়। তখন ভূমিকা বলে, তুমি এ যুগের মেয়ে হয়ে এই কথা বলছো? তুমি দেখতে পাচ্ছ না একটা খারাপ ছেলে? টিপনা তখন বলে, ওকে দোষ দিও না, ও যা করেছে নিজেকে বাঁচানোর জন্য করেছে। আলাদা তখন বলে, নিজেকে বাঁচানোর জন্য সব কাজ করার অধিকার নেই। তখনই দেখা যায় কাবিলের মায়ের ফোনে কেউ ফোন দিয়েছে। ফোন ধরতেই বলে, কি হয়েছে? তখন সমস্ত কিছু ওপার থেকে শুনে একদম ভয় পেয়ে যায়। তখন কাবিল বলে, মা, কি হয়েছে? তখন বলে, তোর বাবাকে হসপিটাল থেকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়েছে। তখন পরিবারে কেউ বলতে থাকে, সে কি? আমরা তো জানি উনি অসুস্থ। তখন আরাধা বলে, ওনার তো কোনো রোগ নেই, উনি সম্পূর্ণভাবেই সুস্থ। তদন্তের ভয়ে উনি হসপিটালে ভর্তি হয়েছিল। কেন, আপনারা জানতেন না? নিশ্চয়ই জানতেন। এখানে সে নাটক করছেন, তাই তো? ভূমিকা তখন বলে, আমি নিশ্চিত আমাদের বাড়ির জামাই পরশুরাম ওনাকে ঘাড় ধরে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়েছে। কাবিলের মা তখন বলে, দেখুন, ভদ্রভাবে কথা বলুন। কাবিল তখন বলে, দেখুন, আমি কিন্তু ঝগড়াঝাটি চাই না। আমি যদি আজকে এখান থেকে ফিরে যাই না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। ভূমিকা তখন বলে, তুমি থ্রেট দিচ্ছ? তুমি কি এই বাড়ির জামাই নাকি ক্রিমিনাল? তুমি চলে যাও এখান থেকে, এক্ষুনি চলে যাও। কাবিলের মা তখন বলে, আপনারা কিন্তু আমাদেরকে অসম্মান করলেন। আলাদা তখন বলে, মা, আপনি না নিজেকে অপমান করেছেন, অসম্মান করেছেন। আপনার ওই বাড়িতে না ফিরে যাওয়াটা আপনার সবচেয়ে বড় ভুল হয়েছে। আপনি ওদের অপরাধগুলোকে প্রশ্রয় দিয়েছেন শুধু একটু সুখ পাওয়ার জন্য, সবাইকে একসাথে দেখার জন্য। তখন কান্না করে কাবিলের মা বলে, এটা কি আমার অন্যায়? এটুকু কি আমি চাইতে পারি না? আলাদা বলে, হ্যাঁ, চাইতেই পারেন, তবে অন্য সংসার ভেঙে নয়। আপনার স্বামী এবং ছেলে মিলে আমাদের এই সংসারটা পুরোই ভেঙে দিয়েছিল। তাদের বাচ্চাদের ক্ষতি করতে চেয়েছিল, বাচ্চাগুলোকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। তা সত্ত্বেও আপনি কোনো কথা বলেননি। আমি আপনার থেকে এটা না এক্সপেক্ট করিনি। কাবিল তখন বলে, তাহলে কি আরাধা, এটা তোমার শেষ সিদ্ধান্ত? আমার দিকে তাকিয়ে বলো, শেষ সিদ্ধান্ত এটা তোমার? তখন আরাধা বলে, হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি তোমার সঙ্গে আর সংসার করতে পারবো না, কারণ আমি তোমাকে ঘৃণা করি। এটা বলে কাবিল অনেক রাগান্বিত হয়ে যায়। তখন তার গুন্ডাদের ডাকতে থাকে। গুন্ডারা এসে বাড়িতে অনেক তড়িঘড়ি করতে শুরু করে, কিন্তু ভূমিকা থামাতে চাইলে ভূমিকাকে অপমান করে গুন্ডারা। এরপর কাবিল বলে, আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই তোরা চল, আগে আমার ডেডিকে ডিপার্টমেন্ট থেকে ছাড়াতে হবে, ভালো একটা উকিল ধরতে হবে, তারপরে এই মুখার্জি পরিবারকে না আমি দেখছি, চল। এই বলে তারা ওইখান থেকে চলে যায়। দীপালি তখন অনেক ভয় পেয়ে যায়। আলাদাকে বলে, আমরা কি ভুল করেছি? আমার মনে হচ্ছে আমরা শত্রুতায় পা ফেলে দিয়েছি। ভূমিকা তখন বলে, মা, সব থেকে ভালো হয় আপনার জামাইয়ের তটিনীর সঙ্গে কথা বলে আমার শ্বশুরমশাইকে খোঁজার জন্য, তাহলে একটা সমাধান হবে। তখন সবাই রাজি হয়ে যায়। এদিকে দেখা যায় পরশুরাম তার বাচ্চাদের জন্য খিচুড়ি, বেগুন ভাজা, ডিম ভাজা করছে। খুব মজা করে বাচ্চাদের খাওয়াবে, কিন্তু ইলিশ মাছ খাওয়াবে কোনো টাকা নেই। তখন ওইখানে পিকু চলে আসে। পিকু বলে, বাবা, আজকে খাবার কি হচ্ছে? তখন পরশুরাম বলে, কেন, খিচুড়ি, বেগুন ভাজা আর পাঁপড়, জমে যাবে। এরপর মামির কথা জিজ্ঞাসা করে। এরপর পিকু তার মামির কথা জিজ্ঞাসা করে, বলছে, মামি কোথায়? লাট্টু বলে, তোমার মামি ইন্টারোগেটর করছে। পিকু তখন বলে, বাবা, এটা আবার কি? পরশুরাম তখন বলে, এটা একরকম চুরপুলিশ খেলা, তার মেয়েকে সম্পূর্ণ বুঝিয়ে দেয়। যা শুনে অনেক খুশি হয়ে যায়। তখনই পরশুরামের ফোন আসে আরাধার। আরাধা বলে, জামাইবাবু, কাবিলকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তোমার কাছে একটা জিনিস চাচ্ছি, তুমি দেবে?
তুমি আমার ড্যাডিকে ফিরিয়ে দিবে? কান্না করে বলতে থাকে। তখন পরশুরাম বলে, কান্না করছো কেন? তখন বলে, হ্যাঁ জামাইবাবু, আমি তোমার কাছে আমার ড্যাডিকে ফিরে চাচ্ছি, তুমি এনে দিবে আমার ড্যাডিকে? তখন অবাক হয়ে তাকিয়ে থাকে পরশুরাম, কোনো কিছুই বলতে পারে না। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হয় পরশুরাম কি পারবে জিৎ মুখার্জিকে, আরাধা এবং তার পরিবারকে ফিরে দিতে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্যই সাথেই থাকুন। ধন্যবাদ।